সারা বাড়ি ভর্তি মানুষের আজ আনাগোনা। মানুষের হইচই আর কান্নার শব্দে বাড়ি গম গম করছে। আজ আমার প্রিয় বাবা মারা গেছেন। আজ পুরোপুরি এতিম হয়ে গেলাম। মা মারা গেছেন 3 বছর হয়। মা হঠাৎ ব্রেন স্ট্রোক করে মারা যান। মাকে হারিয়ে তাও বাবা বেঁচে আছেন ভেবে কষ্ট কম হয়েছে, কিন্তু আজ আর কষ্টগুলো যেন বুকের ভিতর ভীষণ জ্বালা করছে। বাবার শ্বাসের সমস্যা ছিলেন। তিনি 3-4 দিন ধরে শ্বাসের সমস্যাটা বেড়ে গিয়েছিল। মাঝে মাঝে এমন হতো, তবে ওষুধ খেলে আর গ্যাস নিলে ঠিক হয়ে যেত। কিন্তু কে জানতো এবার এই শ্বাসের ওছিলায় আল্লাহ আমার বাবাকে আমার থেকে নিয়ে যাবেন। বাবা আমার কোলে মাথা রেখে আমার দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাবা মারা যাওয়ার কারণে আজ সব ভাই বোন একসাথে, শুধু বিদেশ থাকা ভাইটি নেই। আমরা 5 ভাই 4 বোন। আমি সবার বড়। বোনদের সংসারের ব্যস্ততার কারণে খুব একটা আসে না, কিন্তু এখন এসেছে। আজ সবাই আছি, শুধু বাবা মা নেই। এসব ভাবতে ভাবতে পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে। বাবা মা আর আমাদের ভাই বোন নিয়ে আমাদের একটা সংসার। তখনকার দিনে এত সচ্ছল জীবন আমাদের ছিল না। বাবার অল্প রোজগারের সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যেত। অনেকদিন বাবার আসার অপেক্ষায় রাতে মাকে বসে থাকতে দেখতাম, আর আমরা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যেতাম। কারণ বাবা না আসা পর্যন্ত যে বাড়িতে চাল আসবে না, চাল না আসলে যে ভাত রান্না হবে না, আমরা খেতে পারবো না। বাড়ির বড় ছেলে আর একটু বড় হওয়াতে বাবার কষ্টটা কিছুটা হলেও বুঝতে পারতাম। তাই বাবার সাথে কাজে সাহায্য করতে লাগলাম। ভাই বোনদের নিয়ে সংসার কোনো রকম চলতে শুরু করে। আস্তে আস্তে আর একটু বড় হলাম। কাজের সাথে সাথে একটু পড়ালেখাও করেছি। ভাই বোনদেরও চেষ্টা করেছি পড়ালেখা করানোর। বাবার সাথে কাজের পাশাপাশি রিক্সা চালানো শুরু করলাম ভাড়াতে নিয়ে। রিক্সা চালাতে কষ্ট হলেও কিছু করার নেই, পেটের জন্য করতেই হবে। কাটছিল দিন। হঠাৎ আল্লাহ একদিন মুখ তুলে তাকান। সন্ধ্যার সময় এক লোক রিক্সাতে উঠেন আর একটা ঠিকানা বলে। সেই ঠিকানায় ওনাকে দিয়ে আসতে বলে। আমি ও ঠিকানা শুনে রিক্সায় প্যাডেল দিয়ে চলতে শুরু করি। রাস্তায় যাওয়ার মাঝে উনি অনেক কথাই জিজ্ঞেস করেন। শেষে উনি বলেন, তুমি তো তরুণ বয়সের একটা ছেলে, সেনাবাহিনীর চাকরি দিলে তুমি করবে? কোনো কিছু না ভেবে সরাসরি বলে দিলাম, পেলে করব না কেন? পেটের ভাতের জন্য সব হালাল কাজই করব। আচ্ছা, আমাকে আজ যেখানে নামিয়ে দিয়ে আসবে সেখানে কাল সকালের দিকে চলে আইসো, কেমন? আচ্ছা। তারপর তাকে সেখানে নামিয়ে দিয়ে বাসায় এসে মা আর বাবাকে চাকরির কথাটা বলি। মা বাবা এমনি কিছু বলেননি, শুধু বলেছিলেন, বাজান, শুনছি সেনাবাহিনীর চাকরি নাকি অনেক কষ্টের। এত কষ্ট করতে পারবা? চাকরিটা আমি করলে 3 বেলা খাইতে পারমু, আর তোমাকেও খাওয়াতে পারমু। কষ্ট তো এখনো কম করতেছি না। পরের দিন সকালে সেখানে গিয়ে সেই লোকের সাথে দেখা করি। কয়েকদিন পর চাকরিটা হয়ে যায়। এখনকার মতো আগে সরকারি চাকরির এত চাহিদা ছিল না। আগে অনেক তরুণ ছেলেদের চাকরির কথা বলা হতো, কিন্তু অনেকে চাকরি করতো না। আগে সেনাবাহিনীর চাকরিতে এখনকার থেকে বেশি কষ্টের ছিল। তরুণ শরীরের টকবগে রক্ত আর শক্তি নিয়ে চলে গেলাম চাকরি জীবনে। ছোট থেকে কষ্ট করতে করতে সয়ে গেছে, কিন্তু ট্রেনিংয়ে আরো কষ্ট হলো। পরিবারের কথা চিন্তা করে হাল ছাড়িনি। চাকরির জীবন কষ্টের মধ্য দিয়ে চলতে থাকে। মাসে মাসে বেতন পেয়ে বাবাকে দিতাম। তাতে কিছু জমি কিনে কৃষি কাজ করেন। বোনদের বিয়েও দেন। মেজো ভাই পড়ালেখা তেমন করেনি, বাবার সাথে কৃষি কাজ করতেন। পরিবারটা আগের থেকে সচ্ছল হতে শুরু করেছে। এইভাবেই চলছিল দিন। চাকরি থেকে বিয়ের অনুমতি পেলাম। সেবার ছুটিতে বাড়ি আসার পর বাবা মা জানার পর বিয়ে করানোর জন্য চাইল। না করেছিলাম, কারণ এখনো বাড়ি ঠিক করা হয়নি, এখনো ভালোভাবে সংসারটা সচ্ছল হয়নি।
বাবাকে বুঝিয়ে চলে আসলাম চাকরিতে। 9 মাস পরে আবার ছুটিতে গেলাম। বাড়ি গিয়ে শুনি আমার জন্য তারা মেয়ে পছন্দ করে রেখেছে, তার সাথে বিয়ে দিবে। মেয়ের বাড়ির লোক এসে আমাকে দেখে গেল আর বিয়ে ঠিক করেন। বিয়ের পর সবাইকে নিয়ে হাসি খুশি ছিল আমার সংসারটা। প্রতি মাসে বাবা চিঠি পাঠাতেন। বিয়ের 1 বছর হতে না হতে শুনলাম আমার বউ মা হয়েছে। খবর শুনে অনেক খুশি হলাম। একদিকে পরিবার আর একদিকে চাকরি, দুটোই সামলাতে হয়। বাবু হবার আগে ছুটি পেয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। সে সময়গুলো ভালোই ছিল। বাবু হবার আগেই চলে আসছিলাম আবার চাকরিতে। তার পরের মাসে চিঠি আসছে। চিঠিটা পড়ে চোখের কোণা দিয়ে পানি চলে আসলো। আমার একটা ছেলে সন্তান হয়েছে। জীবনে সেদিন অনেক খুশি হয়েছিলাম। সন্তানকে কবে দেখতে পারবো সেই আশায় দিন কাটতেছিল, সময় যেন কাটছিল না। সেনাবাহিনীর চাকরিতে অনেকের 8-9 মাস পরেও ছুটি পায়। আমার কপালে এবার তাই হলো। 9 মাস হয়ে গেল, তাও ছুটি পাচ্ছি না। এদিকে আমার ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। প্রতি মাসে বাবা চিঠি পাঠাতেন, সেখানে ছেলের কথা বলতেন। ছেলে হাঁটতে পারে, কথা বলতেও পারে, খুব চঞ্চল হয়েছে। সবকিছু নাকি তাড়াতাড়ি শিখে গেছে। সবকিছু জানার পর ছেলেকে আরো খুব দেখতে ইচ্ছে করতেছে। তার মুখ থেকে বাবা ডাক শুনতে ইচ্ছে করতেছে। কবে যে ছেলেকে নিজের বুকে জড়িয়ে ধরবো, আর অপেক্ষা সহ্য হচ্ছে না। কিছুদিন যাবার সাথে সাথে আরো একটা চিঠি আসে, যাতে লেখা ছিল আমার ছেলে অনেক অসুস্থ, অনেক হাসপাতালে নিয়েও কাজ হচ্ছে না, শেষে ঢাকা পিজিতে ভর্তি আছে। আমি যেন তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসি। সন্তান বা বউয়ের কোনো সমস্যা থাকলে আর্জেন্টভাবে ছুটি নেওয়া যায়। তাই চিঠিটা নিয়ে বড় স্যারকে দেখে তাড়াতাড়ি বাসায় আসার জন্য রওনা হলাম। তখন বান্দরবন ছিলাম। রাস্তাটা যেন শেষই হচ্ছিল না আমার কাছে। বাড়ি এসে আবার হাসপাতালের জন্য রওনা হলাম। হাসপাতালে গিয়ে দেখি আমার কলিজার ছেলেটা হাসপাতালের বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছে। আমার চঞ্চল ছেলেটা আজ চুপচাপ শান্ত হয়ে শুয়ে আছে। ধবধবে শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে। সারাটা শরীরে ইঞ্জেকশনের সুইয়ের দাগগুলো ফুটে আছে। ছোট্ট একটা শরীরে স্যালাইন, আরো কত যন্ত্রপাতির তার লাগানো। এসব দেখে বুকের ভিতর ভীষণ কষ্ট হচ্ছে। আমি আমার ছেলেকে দেখার জন্য আকুল হয়েছিলাম, কিন্তু এমনভাবে আমার ছেলেকে দেখতে চাইনি। আমি তো আমার ছেলের হাসি মুখটা দেখতে চেয়েছিলাম, আমার চঞ্চল ছেলেটাকে দেখতে চেয়েছিলাম। দৌড়ে আমার কোলে এসে বায়না করবে সেইভাবে দেখতে চেয়েছিলাম। আমাকে বাবা বলে ডাকবে, আমার কাঁধে চড়ে ঘুরবে। কিন্তু আমার ছেলেটা তো এখানে মৃত্যুর সাথে লড়াই করছে। বউয়ের দিকে তাকিয়ে বুকে আরো যন্ত্রণা শুরু হলো। কান্না করতে করতে কি হাল হয়েছে তার। আমাকে জড়িয়ে ধরে আরো কান্না করতে শুরু করলো। ওগো আমার ছেলে আমাকে আম্মা বলে ডাকতেছে না কেন? তুমি জানো সব সময় আমাকে ডাকতো। কাজ করতাম তখনও ডাকতো। মাঝে মাঝে রাগ করতাম। এখন বলতেছি ডাকতে, কিন্তু ডাকে না কেন? নিজের ভিতর অনেক কষ্ট হচ্ছে, তবুও নিজেকে সামলিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলাম। আল্লাহর কাছে কান্নাকাটি করে ছেলেকে চাইলাম, কিন্তু আল্লাহর হয়তো জান্নাতের বাগানের এই ফুলকে বেশি পছন্দ হয়েছিল। তাই আমি আসার 4 দিন পর তাকে তার কাছে নিয়ে যাই। চেয়েছিলাম ছেলেকে কোলে করে রাস্তায় হাঁটবো, তার সাথে খুনসুটি করব, তার সদ্য কথা শেখা মুখ থেকে বাবা ডাক শুনবো। কিন্তু আমি অভাগা ছেলের মুখ থেকে আর বাবা ডাক শোনা হলো না। ছেলেকে কোলে নিয়ে ঘোরার বদলে ছেলের লাশ কোলে করে বাড়ি নিয়ে আসতে হলো। ছেলের জন্য রঙিন জামা কাপড় কেনার বদলে তার জন্য সাদা কাফন কিনতে হলো। বাড়ির সবাই পাগলের মতো হয়ে গেছে। সবার চোখের মনি ছিল আমার ছেলেটা। সে সবাইকে কাঁদিয়ে চলে গেল পরপারে। সাদা কাফনে মুড়ানো ছেলের মুখটা মন ভরে দেখে নিজে হাতে তাকে মাটিতে শুইয়ে কবর দিলাম। মনে হচ্ছিল এর থেকে কষ্টের আর কিছু এই পৃথিবীতে নেই। এর থেকে ভালো হতো আমি মারা গেলে। কবর শেষে বসেছিলাম কবরের পাশে।
কলিজার সাথে যে আমার সময় কাটানো হবে না জানতাম না। আমি যে এত অভাগা বুঝিনি। সবাই বাসায় নিয়ে আসে, মনে হচ্ছিল এই বুঝি কলিজাটা এসে বাবা বলে ডাক দিবে, কিন্তু তা তো আর হবে না। দিন যাচ্ছে সময়ের গতিতে, আল্লাহ মনকেও পাষাণ করে দিচ্ছে। বাড়ির সবাই আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। সবাই সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু মনের ভিতরের কষ্টগুলো তো আর কেউ জানে না। বউ এখন চুপচাপ থাকে বেশি, আস্তে আস্তে নিজেকে ঠিক করে নিবে। ছুটির সময়ও শেষ হয়ে যায়, ফিরে যায় আর সেই চাকরি জীবনে। 3 বছর পর আবার আমার ঘরে কন্যা সন্তান জন্ম নেয়। সবাই অনেক খুশি। চিঠিতে খবর জানার পর অনেক খুশি হয়। সাথে ছেলের কথাও ভাবি, আজ বেঁচে থাকলে সেও কত খুশি হতো। মেয়ে হবার 3 মাস পর ছুটিতে বাড়ি আসি। মেয়েকে দেখে খুশিতে চোখে পানি চলে আসছিল। মেয়েকে কোলে নিয়ে বলেছিলাম, আমার আর একটা মা এসেছে। দিনগুলো কাটতে থাকলো, মেয়েও বড় হতে লাগলো। বাড়ির সবার আদরের দুলালি আমার মেয়ে। সুখে সংসারটা চলছিল। এর মাঝে মেজো ভাইকে বিয়ে করানো হলো, আর এক ভাইকে টাকা জোগাড় করে বিদেশ পাঠালাম। বড় মেয়ে হবার 4 বছর পর আবার আমার আরেকটি মেয়ে হয়। ছেলের আশায় ছিলেন সবাই, কিন্তু মেয়ে হওয়াতে সবার একটু মন খারাপ হয়। কিন্তু আমি মেয়েকে কোলে নিয়ে অনেক খুশি হয়েছিলাম। সবাইকে বলেছিলাম, আমার 2টা মেয়ে, মানে 2টা জান্নাত। এই 2 মেয়ে আমার মেয়ে, আমার ছেলে। সবাইকে নিয়ে দিন ভালো কাটছিল। ছোট মেয়ে হবার কয়েক বছর পর চাকরি থেকে পেনশন পাই। পেনশনের কিছু টাকা 2 মেয়ের জন্য রেখে বাকি টাকা দিয়ে জমি কিনে কৃষি কাজ করি। সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেই। বাকি 2 ভাইও 2টো চাকরি করে। সবাই সংসারে টাকা দেয়, সেই টাকা দিয়ে সংসার চালাতে শুরু করি। বাকি 3 ভাইকেও বিয়ে করাই। ভালোই চলছিল যৌথ একটা পরিবার। 18 জনের একটা পরিবার ভালোভাবেই চলছিল। তবে যৌথ পরিবারে একটু ঝামেলা হবে, তা মানিয়ে নিতে পারলেই সুন্দর। আমি সংসারটা বেশি দিন টিকিয়ে রাখতে পারলাম না। 2013 সালে আমার এই পরিবারটা ভেঙে 5টা ছোট পরিবার হয়ে যায়। তবু সবাই সুখে থাক। সংসারের পুঁজি দিয়ে 4 ভাইকে 4টা ঘর বানিয়ে দিই। বাবাও বলেছিলেন তাদেরও আলাদা একটা ঘর বানিয়ে দিতে, যাতে তাদের মন মতো থাকতে পারেন। তাই করলাম। সবার জীবন এখন সুন্দর। নিজেদের সংসার নিজেরা সুন্দর করে চালিয়ে নিয়ে যাচ্ছে। সেই সময় থেকে এখন এই সচ্ছল জীবনযাপন করতে পারছি, সবাই তাতেই আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করেছি সবাইকে ভালো রাখতে। এখন আর এক মুঠো ভাতের জন্য চালের অপেক্ষায় থাকতে হয় না। সবার ঘরে এখন সারা বছরের ধান চাল থাকে। সবার জীবন সুন্দর কাটছিল। তার মধ্যে মা নামক ছায়াটা হারিয়ে যায়। এখন বাবা নামক ছায়াটাও হারিয়ে গেল। দুজন মানুষকে চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখলাম। আমার নিজে হাতে কবরে রেখে আসলাম। আপন মানুষগুলোকে কবরে রেখে আসা মানে যেন প্রতিবার নিজের আত্মাকে কবর দেওয়ার মতো কষ্ট। বাবা মাকে আল্লাহ জান্নাতবাসী করুক, সব সময় দোয়া করি। নানান কথা ভাবছিলাম, হঠাৎ সবার কথায় ধ্যান ভাঙে। সবাই বলতেছে বাবার যে একটা বাক্স ছিল তা খুলে দেখতে। কথাটা শুনে বড় একটা নিঃশ্বাস ছাড়লাম। আজ সে নেই, এখন তার জিনিসগুলো হয়তো আমার ভাগ করে দিয়ে দিতে হবে। তাদের কথায় আর কি বলবো, তাই বাবার বাক্সটা খুলে দেখি সেখানে তার জমানো কিছু টাকা, লুঙ্গি, পাঞ্জাবি আর এক কোণে অনেক যত্ন করে রাখা একটা ছবি, যা আমার মা আর বাবার ছবি। ছবিটা দেখে ভিতরে কেমন শূন্যতা অনুভব হলো। নিজেকে সামলিয়ে সবাইকে বললাম, টাকাগুলো মসজিদ মাদ্রাসায় দিয়ে দিব। বাকি ঘরের জিনিস আর লুঙ্গি, পাঞ্জাবি ভাই বোনদের দিয়ে দিলাম। এসব নিয়ে মনোমালিন্য যেন না হয় তাই। ভাইরা সবাই মিলে বলল, আপনি বাবার স্মৃতি হিসেবে কিছু নিলেন না? আমি বাবার ওই লাঠিটা নিব, যা দিয়ে বাবা হাঁটতেন। আমার বয়স হয়েছে, আরও হবে, তখন হাঁটার জন্য আমার এইটা দরকার হবে। ছোট থেকে বাবার পাশে ঠাল হয়ে থাকতাম। আজ সে নেই, আমার বুড়ো বয়সে না হয় তার লাঠিটা আমার ঢাল হয়ে পাশে থাকবে। সবার জীবন এখন সুন্দর,
আল্লাহর কাছে এখন একটাই চাওয়া, মেয়ে দুটো জীবন সুন্দর করে সাজানোর পর যেন আল্লাহ আমাকে এই পৃথিবী থেকে নিয়ে যায়। জীবনে দুঃখ কষ্টের সময় আসবে, তারপর আবার সুখ। দুঃখ সুখ মিলিয়েই তো একটা জীবন। আর জীবনের সময় যেমনই যাক, সব সময় আলহামদুলিল্লাহ। সমাপ্ত। ধন্যবাদ বন্ধুরা। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকমই আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।